এখন আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। প্রথমে আমরা আলোচনা করব অর্থ ও অর্থের প্রকারভেদ নিয়ে। একসময় মানুষ দ্রব্যের বিনিময়ে কোনো দ্রব্য ক্রয় করে তাদের চাহিদা পূরণ করত। যেমন কৃষক যদি ধান উৎপাদন করত, সে ধান দিয়ে সে কাপড়, মাছ কিংবা তার প্রয়োজনীয় জিনিসপত্র বা হাঁড়ি পাতিল সে সংগ্রহ করত। মানুষ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যের বিনিময়ের করে যে অভাব পূরণ করত, সেই ব্যবস্থাকে বলা হয় পণ্য বিনিময় প্রথা। আর এই যে প্রথা, লেনদেন করতে গিয়ে মানুষকে নানা রকম অসুবিধায় পড়তে হতো। যেমন আমাকে যদি একটা মাছ নিতে হতো, তাহলে আমাকে দিতে হতো এক বস্তা ধান, তাহলে তার মূল্য স্থিতি ঠিক থাকতো না। সেজন্য এই মূল্যের স্থিতি আর দ্রব্য মূল্যের পরিমাপক এক করার জন্য একটা নতুন বিনিময় মাধ্যম তৈরি হয়, যাকে আমরা বলি অর্থ। অর্থের বিনিময়ের মাধ্যমে দ্রব্য সেবার মূল্যের পরিমাপক এক করা হয় এবং এটি সঞ্চয়ের বাহক হিসেবেও কাজ করে। তাহলে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে বলা হয় অর্থ। অর্থাৎ সরকার আমাদের জন্য একটা বস্তু তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে কি আমরা কোনো একটা জিনিস কিনতে গেলে সেই মূল্যের পরিমাপক হিসেবে কাজ করবে। সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, সেটা এক জেলা হোক কিংবা অন্য জেলায় হোক, আমরা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবো। যদি আমরা মনে করি টাকাকে আমরা সঞ্চয় করব, তাহলে সেটাকেও আমরা সঞ্চয় করে রাখতে পারবো। কিংবা কাউকে যদি ঋণ দিতে চাই, তাকে আমরা ঋণ দিতে পারবো। সেটি হচ্ছে কি অর্থ, বা আমরা বাংলাদেশে যেটা বলি টাকা। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে রাখা হয়েছে, যেমন বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার, ইউরোপের অধিকাংশ দেশে ইউরো। তাহলে বাংলাদেশে আমরা যেটাকে টাকা বলি, ভারতে সেটাকে বলে রুপি, আমেরিকায় ডলার, আর ইউরোপে বলে ইউরো। অর্থকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা সচরাচর যে অর্থগুলো ব্যবহার করি সেটা হচ্ছে দুই ভাগে আমরা দেখি। একটা হচ্ছে কয়েন টাকা, যাকে আমরা বলতে পারি ধাতব মুদ্রা, আর একটা হচ্ছে কাগজি নোট, যাকে আমরা বলি নোট টাকা। ধাতব মুদ্রা ধাতব দণ্ড দ্বারা তৈরি করা যে মুদ্রার মাধ্যমে মানুষের প্রত্যেক জীবনের লেনদেন করে, তাকে বলা হয় ধাতব মুদ্রা। বাংলাদেশে ধাতব মুদ্রা রয়েছে, যেমন দেখো ৫ টাকা, ২ টাকা, ১ টাকা। বর্তমানে ৫০ পয়সা, ২৫ পয়সা এটার কোনো ব্যবহার নেই, কিন্তু একসময় এই ৫০ পয়সা, ২৫ পয়সা এগুলোর প্রচুর ব্যবহার ছিল। বর্তমানে আমরা যদি দেখি, আমরা ব্যবহার করি ৫ টাকা, ২ টাকা আর ১ টাকা, যে কয়েনগুলো আছে সেগুলো আমরা বর্তমানে ব্যবহার করি। তাহলে ধাতব মুদ্রা হচ্ছে বাংলাদেশে ৫ টাকা, ২ টাকা, ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সা ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের ধাতব মুদ্রা। ধাতব মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রামাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিকৃত করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এই লাল টাকাকে গলাই, গলানোর পরে সেটা যদি আমি আবার বিক্রি করতে যাই, তাহলে সেই পরিমাণ অর্থ আমি পাবো। সেটাই হচ্ছে কি প্রামাণিক মুদ্রা। আর প্রতীকী মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা, ধাতব মুদ্রা তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে, তাকে বলা হয় প্রতীক মুদ্রা। সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। অর্থাৎ আমরা যে কয়েন টাকাগুলো দেখি, সেই কয়েন টাকাগুলো সরকার কর্তৃক প্রবর্তিত। অর্থাৎ সরকার শুধুমাত্র এই কয়েনগুলোই প্রচলন করতে পারবে। এরপরে দেখো নোট টাকা। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে বলা হয় কাগজি নোট অথবা নোট। প্রায় সব দেশেই কাগজি নোট বা মুদ্রা সরকারের নির্দেশেই দেশীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। অর্থাৎ এই যে কাগজি নোটগুলো আছে সেগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রচলিত হয়। আর যে কয়েন, যে টাকাগুলো আছে সেগুলো হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হচ্ছে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা,
20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকার নোটও আমরা দেখি। এগুলাই হচ্ছে কাগজি নোট। কাগজি নোটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা, আরেকটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্রই সরকারের সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে, তাকে বলবো আমরা রূপান্তরযোগ্য মুদ্রা। অর্থাৎ আমি যদি সরকারের কাছে যদি এই 1000 টাকার নোট নিয়ে যাই কিংবা ব্যাংকে যাই, তাহলে সেই সমপরিমাণ মূল্যের দ্রব্য আমাকে দিতে সে বাধ্য হবে। যেমন বাংলাদেশের রূপান্তরযোগ্য মুদ্রা হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এগুলাই হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা। আর অরূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা বা সোনা রূপা পাওয়া যায় না, সেগুলোকে আমরা বলবো রূপান্তর অযোগ্য কাগজি নোট। সেটা হচ্ছে 1 টাকা, 2 টাকা। তাহলে রূপান্তরযোগ্য যেটা আছে, আমরা যদি চাই যে 1000 টাকা দিয়ে কিছু পরিমাণ সোনা কিনতে কিংবা বাইরের দেশের টাকা কিনতে, যেমন ডলার কিনতে চাই, আমরা 1500 টাকা দিয়ে যদি ডলার কিনতে চাই, তাহলে সে পরিমাণে আমাদেরকে ডলার দিবে। কিন্তু যদি আমরা 1-2 টাকা ডলার কিনতে চাই, তাহলে সরকার আমাদেরকে সে পরিমাণে কিছু দিতে পারবে না। সেজন্য 1 টাকা, 2 টাকার নোট হচ্ছে রূপান্তর অযোগ্য কাগজি নোট। তারপরে গ্রাহকের বাধ্যতার দিক থেকে অর্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিহিত অর্থ, আর একটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ হলো যে অর্থ সরকার আইন দ্বারা প্রচলিত, তাকে বলা হয় বিহিত অর্থ। অর্থাৎ সরকার যে আইন করেছে সে আইন দ্বারা যে অর্থ প্রচলিত হয় তাকে বলা হয় বিহিত অর্থ। আমরা যেসব অর্থ ব্যবহার করি, যেমন ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, যা সরকার আর কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত করে, সেটাকে বলা হয় বিহিত অর্থ। এই বিহিত অর্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অসীম বিহিত অর্থ আর সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনার পরিশোধ করলে দেনা পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে, তাকে আমরা বলি অসীম বিহিত অর্থ। আমাদের দেশে অসীম বিহিত অর্থগুলো হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এছাড়াও 200 টাকার নোটও আমরা ব্যবহার করতে পারি। আর সসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, যা আইনগতভাবে জনগণের অধিগ্রহণের বাধ্য করা যায় না এবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী তা গ্রহণ করতে পারে, তাকে আমরা বলতে পারি সসীম বিহিত অর্থ। সসীম বিহিত অর্থ হচ্ছে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই যে ধাতব মুদ্রাগুলো আমরা ব্যবহার করি, সেগুলোই হচ্ছে কি সসীম বিহিত অর্থ। ব্যাংক সৃষ্ট অর্থ বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনার পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে। ব্যাংক সৃষ্ট আমানত ও ওভারড্রাফটের বিপরীতে চেকের মাধ্যমে কেটে লেনদেন করা হয়। ব্যাংক সৃষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসেবে গণ্য করা চলে। আমাদের দেশে ব্যাংক সৃষ্ট অর্থ হলো চলতি হিসাব করে, চলতি হিসাবে আমানত এবং সঞ্চয় হিসাবে আমানত এবং যা চেকের মাধ্যমে তোলা যায়। এছাড়া ব্যাংক সৃষ্ট প্রচলিত অর্থ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা এটা তুলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ব্যাংকে যদি কোনো পরিমাণ টাকা থাকে বা ব্যাংকে যে পরিমাণ আমরা অর্থ সঞ্চয় করব, সেটাকে আমরা বলতে পারি ব্যাংক সৃষ্ট অর্থ। এই যে ব্যাংকে আমরা যে টাকাটা রাখি, এই টাকাটা তোলার জন্য আমরা কি করতে পারি, যে চেক আছে সে চেক দিয়ে আমরা টাকা তুলতে পারি, অথবা যে এটিএম বুথ আছে সেই এটিএম বুথে গিয়ে এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি বা ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি। বর্তমানে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি। আমরা অ্যাপস ব্যবহার করে সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি।
ব্যাংকে গিয়ে চেক দিয়ে এখন টাকা তোলার প্রয়োজন হয় না। এখন মোবাইল ব্যাংকিং এর সাহায্যেই সবকিছু করা হয়। এই যে আমরা এই লেনদেন করছি, এটাই হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ। অর্থের কার্যাবলী বা অর্থের কাজ হলো ৪টি। ১. বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। তাহলে অর্থকে আমরা যে ব্যবহার করি তাকে ৪টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। যেমন অর্থ সবার নিকটে গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে আমরা লেনদেন করতে পারি। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, আবার ক্রেতাও অর্থের বিনিময়ে কোনো দ্রব্য ক্রয় করে। এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা যায়, ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। তাই বলা হয় অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। যেমন ধরো, আমি এখন দোকানে ১ কেজি চাল কিনতে যাব, আর ১ কেজি চালের দাম এখন ৭০ টাকা। আমি নিয়ে গেছি ১০০ টাকা। তাহলে আমি যে ১০০ টাকা নিয়ে গেছি, নিয়ে যেয়ে যদি বলি যে আমাকে ১ কেজি চাল দাও, তাহলে সে ১ কেজি চালের পরিবর্তে সে ১০০ টাকার নোট আমরা দিব, আমাদেরকে ১ কেজি চাল দিবে, সঙ্গে ৩০ টাকা ফেরত দিবে। তাহলে এই যে আমরা ১০০ টাকা দিলাম, ১০০ টাকার মধ্যে চালের সমপরিমাণ অর্থ সে কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেবে। এটি হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। মূল্যের পরিমাপক। দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, আর ওজনের একক হচ্ছে আমরা জানি কিলোগ্রাম। ঠিক তেমনি অর্থ ও পণ্য সেবা মূল্যের পরিমাপক মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমির একটি বই ক্রয় করে ৫০ টাকা দিয়ে। এক্ষেত্রে ৫০ টাকা হলো উক্ত বইটির মূল্য বা পরিমাপক। অর্থের সাহায্যে আমরা সহজে পণ্য বা সেবার মূল্য পরিমাপ করতে পারি এবং অতীত ও ভবিষ্যতে পণ্য বা সেবার মূল্য এই সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি। যেমন ধরো, একটি বইয়ের দাম দেওয়া আছে ৫০ টাকা। তাহলে সে সম্পর্কে আমরা অবগত হচ্ছি যে এই বইটির দাম ৫০ টাকা। আমি পরবর্তীতে যদি বইটা আবার কিনতে যাই, তাহলে এই ৫০ টাকা নিয়ে গিয়েই বইটা কিনতে পারবো। এটি হচ্ছে মূল্যের পরিমাপক বা একটা মাপকাঠি। সঞ্চয়ের বাহন। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী ও সেবার মূল্যের অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে। কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ আর তুলনামূলকভাবে স্থায়ী। যেমন ধরো, আমি এই বছরে ধরো আলু চাষ করেছি। আলু যদি আমি সব আলু রাখতে চাই, তাহলে আলু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আলুর দাম এখন বেশি আছে, পরে কমে যেতে পারে। তো আমি আলুগুলো বিক্রি করে যে টাকা আছে সেই টাকা আমি ব্যাংকের মাধ্যমে রেখে দিলাম। তাহলে অর্থ আমার যেভাবে অর্থ রাখলাম সেটাই থাকবে, এর কোনো কম বা বেশি হবে না, বা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য অর্থকে সঞ্চয়ের বাহন হিসাবে ধরা হয়। স্থগিত লেনদেনের বাহন। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যতে দেনা পাওনার নির্দেশ করাকে বোঝায়। এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন করে। ব্যাংকের আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গ্রহণ করা হয়। ধরো, আমি কার কাছ থেকে টাকা ধার নিয়েছি, নিয়ে চাষাবাদ করেছি। এখন তাকে আমার সে টাকা ফেরত দিতে হবে। সে টাকা আমাকে ফেরত দেবো আমরা অর্থের মূল্যে নাকি দ্রব্যের মূল্যে? অবশ্যই অর্থের মূল্যে। কারণ আমার কাছে যে টাকা আছে সে টাকা যদি আমি তাকে দিই, তাহলে সে ঋণ পরিশোধ হবে। কিন্তু দ্রব্য যদি দিতে যাই, দ্রব্য অনেক সময় পচনশীল হয়, পচে যেতে পারে। সেক্ষেত্রে তার ঋণ পরিশোধ করতে যদি আমরা দ্রব্য দিই, বেশি পরিমাণে হতে পারে। সেজন্য আমরা এই ঋণ পরিশোধের ক্ষেত্রে অর্থ দিয়ে থাকি। অথবা যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিতে চাই, সেক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কিছু মাধ্যম দিয়েছে। যেমন ব্যবসায়িক লেনদেনের জন্য আমাদেরকে চেক, ব্যাংক ড্রাফট, প্রচলিত বিল প্রভৃতি এগুলো দিয়ে আমরা ঋণপত্র গ্রহণ করতে পারি অথবা ঋণ আমরা নিতে পারি। আবার এই যে
ব্যাংক ড্রাফট, চেক, বিনিময়ের মাধ্যমে যে বিলগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা আবার অর্থ ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারি। এটি হচ্ছে স্থগিত লেনদেনের বাহন।